এতদিন আমরা বলেছি, এখন বিদেশিরা বলছে আওয়ামী লীগকে রাজনীতিতে ফিরতে দিন। বিদেশিরা চিঠি লিখে ইউনূসকে বলছে কথা। এর কারণ কি জানেন? কারণ বাংলাদেশ ধ্বংস হয়ে যাচ্ছে, আর এই ধ্বংস থামাতে পারে একমাত্র আওয়ামী লীগ। আওয়ামী লীগকে ফেরত আনার জন্য কি আন্তর্জাতিক চাপ তৈরি হতে যাচ্ছে? সেটা কি এতটা ইন্টেন্সিভ হতে পারে যে সরকারকে আওয়ামী লীগকে এই নির্বাচনের আগে ফেরত আনার পরিস্থিতি তৈরি হবে? খুব দ্রুত এই ব্যাপারে পরিস্থিতি তৈরি হতে যাবে। তাও যদি ইউনূস ব্যর্থ হয়, বুঝতে যদি ব্যর্থ হয়, এবং যদি শেখ হাসিনার কাছে যদি ক্ষমতা হস্তান্তর না করে, আমরা যমুনা ঘেরাও করব। যমুনাতে আমরা যাব। সারা বাংলাদেশে আমাদের শেখ হাসিনা সংগ্রাম পরিষদের নেতাকর্মীদের প্রতি নির্দেশনা হলো সবগুলো পয়েন্টে পয়েন্টে আমরা অবস্থান কর্মসূচি পালন করব। প্রত্যেকটা এয়ারপোর্টে আমরা অবস্থান নিব, প্রত্যেকটা এয়ারপোর্টে আমরা পাহারা বসাবো, যেন ইউনূস এবং এই উপদেষ্টা পরিষদ যেন পালাতে না পারে। ঢাকা শহরের অন্তত 11টি স্থান থেকে আওয়ামী লীগ এবং এর অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা আবারও ঝটিকা মিছিল বের করে ইউনূস সরকার এবং তার আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে একরকম কাঁপিয়ে দিয়েছে। বিশেষভাবে এমন একটা সময়ে আজকে হয়তো আপনারা খেয়াল করেছেন যে বাংলাদেশে ঢাকায় একসাথে 35-36টা স্পটে মিছিল বের হয়েছে। আর কয়েকদিন পরে দেখবেন 35টা জায়গায় 70টা জায়গায়, তারপর দিন দেখবেন যে 80টা জায়গায়, 100টা জায়গায়, তারপরে দেখবেন যে পুরো বাংলাদেশে। ইউ নেভার নো। কারণ মানুষ একটু একটু করে ফুঁসে উঠছে। মানুষ এখন বুঝতে পারছে তাদের সাথে ধোকা দেওয়া। চারদিক থেকে ঢাকা ঘিরে রেখেছে আওয়ামী লীগের সাধারণ কর্মীরা। সেটা গতকালকে তারা একসাথে 25 থেকে 35টি পয়েন্টে একযোগে প্রোগ্রাম করে দেখিয়ে দিয়েছে। এখন শুধু 25 থেকে 35টা পয়েন্টে প্রোগ্রাম করে তারা দেখিয়ে দিয়েছে, সেটাতে তারা থেমে থাকবে না। সামনে দেখবেন আরো বড় কর্মসূচি আসছে এবং সম্পূর্ণ ঢাকার মধ্যে শুধু জয় বাংলা স্লোগানে মুখরিত হয়ে। আসসালামু আলাইকুম দর্শক, নতুন একটা ভিডিওতে সবাইকে স্বাগতম। বর্তমান বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপট থেকে গুরুত্বপূর্ণ কিছু ভিডিও নিয়ে হাজির হয়েছি, যার কিছুটা অংশ বিশেষ আপনারা ইতিমধ্যে দেখেছেন। দর্শক, দেখেই বুঝতে পারছেন আজকের ভিডিওটা কতটা গুরুত্বপূর্ণ এবং আকর্ষণীয় হতে যাচ্ছে। দর্শক, তাই না টেনে ধারাবাহিকভাবে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। দেখার আগে বলবো, যারা এখন পর্যন্ত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই, দয়া করে সাবস্ক্রাইব করে দিবেন, আর যারা ইতিমধ্যেই করে দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। দর্শক, চলুন একটি লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটি দেখে আসি। দেশে নির্বাচিত প্রধানমন্ত্রী হচ্ছে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা, আর যে ইউনূস একটি 5ই আগস্ট একটি সন্ত্রাসী জঙ্গি হামলার মাধ্যমে ক্ষমতা দখল করেছে। তাই আমরা শেখ হাসিনার সংগ্রাম পরিষদ আজকে থেকে আমরা কর্মসূচি ঘোষণা করেছি যে আমরা ধারাবাহিকভাবে কর্মসূচি পালন করব। আমরা ছোট ছোট কর্মসূচি দিব। যদি ইউনূস বুঝতে ব্যর্থ হয় আর সে যদি স্বইচ্ছায় পদত্যাগ করে যদি আমাদের নির্বাচিত প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার কাছে ক্ষমতা হস্তান্তর না করে, তাকে যদি স্বপদে দায়িত্ব ফিরিয়ে না দেয়, তাহলে ফাইনাল কর্মসূচি ঘোষণা করেছি। আপনারা জানেন যে আমরা কর্মসূচি ঘোষণা করেছি। সেই কর্মসূচিগুলো আপনাদের উদ্দেশ্যে আবারও আমি ছোট করে বলছি যে আপনারা যে 27শে অক্টোবর বাংলাদেশে এবং প্রবাসে প্রতিবাদ মিছিল হবে। 3রা নভেম্বর সারা বাংলাদেশে বিক্ষোভ সমাবেশ আমরা ঘোষণা করেছি, এবং 10ই নভেম্বর ঢাকা ও গাজীপুরে হরতাল কর্মসূচি পালন করব, এবং 17ই নভেম্বর সারা বাংলাদেশে একসাথে হরতাল পালন করব। তাও যদি ইউনূস বুঝতে ব্যর্থ হয় এবং পদত্যাগ না করে, তাহলে 17ই নভেম্বর সারা বাংলাদেশে আমরা হরতাল পালন করব। তাও যদি ইউনূস ব্যর্থ হয়, বুঝতে যদি ব্যর্থ হয় এবং যদি শেখ হাসিনার কাছে যদি ক্ষমতা হস্তান্তর না করে, তাহলে 24শে নভেম্বর আমরা ঢাকা অবরোধ কর্মসূচি পালন করব। তারপরে যদি ইউনূস তার যদি বোধোদয় না হয়, সে যদি পদত্যাগ না করে, তাহলে 1লা ডিসেম্বর সারা বাংলাদেশে আমরা কমপ্লিট শাটডাউন করব। সারা বাংলাদেশে কমপ্লিট শাটডাউন হবে 1লা ডিসেম্বর। আর যদি আমাদের নেতাকর্মীদের উপরে কোনো অত্যাচার নির্যাতন করা হয় এবং সে যদি পদত্যাগ না করে, তাহলে 8ই ডিসেম্বর আমরা মার্চ টু যমুনা কর্মসূচি ঘোষণা করেছি। আমরা যমুনা ঘেরাও করব। যমুনাতে আমরা যাব। সারা বাংলাদেশে আমাদের শেখ হাসিনা সংগ্রাম পরিষদের নেতাকর্মীদের প্রতি নির্দেশনা রইল সবগুলো পয়েন্টে পয়েন্টে আমরা অবস্থান কর্মসূচি পালন করব। প্রত্যেকটা এয়ারপোর্টে আমরা অবস্থান নিব, প্রত্যেকটা এয়ারপোর্টে আমরা পাহারা বসাবো, প্রত্যেকটি জায়গায় জায়গায় আমরা পাহারা বসাবো, যেন ইউনূস এবং এই উপদেষ্টা পরিষদ যেন পালাতে না পারে। তাই আমি বলবো, এই ইউনূসকে বলবো, ইউনূসের উদ্দেশ্যে বলবো, ইউনূস তার বোধোদয় হবে, সে বুঝে পদত্যাগ করে নির্বাচিত প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে ক্ষমতা হস্তান্তর করে সে বিদায় নিবে। আর যদি না হয়, তাহলে আমরা মাস্টার যমুনা কর্মসূচির মাধ্যমে যমুনায় ঘেরাও করে এই উপদেষ্টাদেরকে ঘেরাও করব, এবং বাংলাদেশের মানুষ, এদেশের জনগণ যেই বিচার করে সেই বিচার হবে ইনশাল্লাহ। কার্যক্রম নিষিদ্ধ করা ছিল ডক্টর মোহাম্মদ ইউনূসের সবচেয়ে বড় ভুল। এমন কথা আজ একজন শিশু কিংবা পাগলও বুঝতে পারে, কিন্তু ডক্টর ইউনূস নিজে তা বুঝতে পারেননি। শেখ হাসিনার প্রতি রাগ, ক্ষোভ, প্রতিহিংসায় তিনি এতটাই অন্ধ হয়ে পড়েছিলেন যে নিজস্ব রাজনৈতিক অনুচরদের দিয়ে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করার দাবিতে তারই বাসভবন ঘেরাও করিয়েছিলেন। অথচ দেশে যখন সাধারণ মানুষ সামান্য দাবি নিয়েও প্রধান উপদেষ্টার বাসভবনের দিকে এগোলে পুলিশ বেধড়ক লাঠিপেটা করে, তখন প্রশ্ন জাগে হাসনাত সার্জিসরা কিভাবে সেখানে রাতভর মিছিল করার সুযোগ পেল বলুন। যাই হোক, এসব এখন পুরনো গল্প। আজকের বাস্তবতায় ডক্টর ইউনূস এমন এক জটিল দিশেহারা শাসনের জালে জড়িয়ে পড়েছেন, যার উদ্দেশ্য কেবল নিজের এবং গ্রামীণের আর্থিক স্বার্থ রক্ষা, বিদেশি স্বার্থে দেশের সম্পদ হস্তান্তর এবং ক্ষমতা আঁকড়ে ধরে রাখা। ক্ষমতা যখন হাতের মুঠোয়, তখন তা কে বা ছাড়ে বলুন।
হয়তো তার বিদেশি প্রভুরা এখনো বলছে থাকো থাকো, এখনই যেও না। সেই কারণেই ফেব্রুয়ারির নির্বাচনের বদলে তিনি আরো বছর খানেক ক্ষমতায় থাকার পরিকল্পনা করছেন বলে খবর বেরিয়েছে। কিন্তু এই থাকা তার সুখের হবে না, বরং ভয়াবহ হতে পারে, কারণ তিনি এমন এক ঐতিহাসিক রাজনৈতিক দলের কার্যক্রম নিষিদ্ধ করেছেন যে দলটি বাংলাদেশের স্বাধীনতার নেতৃত্ব দিয়েছিল। তিনি সেই দলের নেতাকে ফাঁসিতে ঝোলানোর চেষ্টা করছেন। বঙ্গবন্ধুর স্মৃতি বিজড়িত ধানমন্ডি 32 নম্বর বাড়ি গুড়িয়ে দিয়েছেন জনতার মব দিয়ে। হাজার হাজার আওয়ামী লীগ নেতাকর্মীকে কারাগারে ঠেলে দিয়েছেন। হত্যা করা হয়েছে শত শত মানুষকে। দেশের মৌলিক স্বাধীনতা নেই, ধর্মীয় সংখ্যালঘুদের নিরাপত্তা নেই, নারীর অবস্থা তো আরো ভয়াবহ। এরকম একটি দেশ তিনি চালাচ্ছেন। ধীরে ধীরে মানবাধিকার সংগঠনগুলো বুঝতে শুরু করেছে ডক্টর ইউনূসের মতো একজন নোবেল বিজয়ীকে সমর্থন দিয়ে তারা ভয়ঙ্কর ভুল করেছে। দেশ এখন উগ্র মৌলবাদী শক্তির হাতে বন্দী এবং যে কোনো সময় বাংলাদেশ পুরোপুরি জঙ্গিদের নিয়ন্ত্রণে চলে যেতে পারে। এই বাস্তবতা বুঝে 7টি আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা একত্রিত হয়ে ডক্টর ইউনূসকে চিঠি দিয়েছে, যেখানে স্পষ্ট ভাষায় বলা হয়েছে আওয়ামী লীগের উপর থেকে নিষেধাজ্ঞা তুলে নিতে হবে। বাংলাদেশের রাজনীতি মূলত দুই ধারায় বিভক্ত, আওয়ামী লীগ এবং আওয়ামী লীগ বিরোধী। ইতিহাস বলছে যখনই আওয়ামী লীগকে রাজনৈতিক ময়দান থেকে সরিয়ে দেওয়া হয় তখনই দেশে স্বৈরতন্ত্রের উত্থান ঘটে, সংবিধান পাল্টে দেওয়া হয়, ধর্মনিরপেক্ষতা বাদ দেওয়া হয়, গণতন্ত্র নিশ্চিহ্ন হয়ে যায়। আওয়ামী লীগকে নিষিদ্ধ করার এই সিদ্ধান্ত বাংলাদেশের রাজনৈতিক ভারসাম্য ভেঙে দিয়েছে, যার পরিণতিতে দেশ এখন এক ভয়ঙ্কর অচলাবস্থার মুখে পড়েছে। ভাবুন, ইউনূস যদি ক্ষমতা নেওয়ার 90 দিনের মধ্যে সংবিধান অনুযায়ী নির্বাচন ঘোষণা করতেন, আওয়ামী লীগকে অংশগ্রহণের সুযোগ দিতেন, তাহলে আজ বাংলাদেশের এই বিপর্যয় ঘটতো না। বরং তিনি নেপালের সুশীলা কার্কির মতো সম্মানজনকভাবে দায়িত্ব পালন করে গণতন্ত্রের পথে ফেরার উদাহরণ তৈরি করতে পারতেন। কিন্তু তিনি তা না করে অতীতের মতোই সংস্কারের নাটক সাজিয়ে নিজেদের ক্ষমতা পাকাপোক্ত করতে ব্যস্ত হলেন আর লুটপাট চালালেন। ঠিক যেমন 11 সময়ের অভিজ্ঞতা দেখিয়েছিল, প্রথমে সংস্কার, পরে লুটপাট এবং শেষমেশ জনরোষে রক্তপাতের মধ্য দিয়ে বিদায়। এখন দেশের ভেতরে যেমন মানুষ ক্ষুব্ধ, তেমনি বিদেশিরাও তার দিক থেকে মুখ ফিরিয়ে নিচ্ছে। তাদের প্রথম ধাপ হলো নরম তিরস্কার, তারপর উপদেশ এবং এরপর চাপ। এখন সেই চাপ আসছে আন্তর্জাতিক মানবাধিকার সংগঠনগুলোর পক্ষ থেকে। হিউম্যান রাইটস ওয়াচের ওয়েবসাইটে প্রকাশিত চিঠিটি 6টি আন্তর্জাতিক সংস্থা, সিভিকাস, কমিটি টু প্রোটেক্ট জার্নালিস্ট সিপিজে, ফোর্টিফাই রাইটস, হিউম্যান রাইটস ওয়াচ, রবার্ট এফ কেনেডি হিউম্যান রাইটস এবং টেক গ্লোবাল ইনস্টিটিউট, এই 6টি সংস্থার একটি চিঠি ডক্টর ইউনূসের কাছে, যে চিঠিতে তারা 12টি সুপারিশ তুলে ধরেছেন। এসব প্রস্তাবের মূল লক্ষ্য হলো মানবাধিকার রক্ষা, আইনের সংস্কার এবং রাজনৈতিক স্বাধীনতা নিশ্চিত করা। তারা স্পষ্টভাবে বলেছে আওয়ামী লীগের উপর নিষেধাজ্ঞা প্রত্যাহার করতে হবে, কারণ এটি গণতন্ত্রের পথে সবচেয়ে বড় বাধা। চিঠিতে উল্লেখ করা হয়েছে জাতিসংঘের 2025 সালের প্রতিবেদনে বলা হয়েছিল গণতন্ত্র প্রতিষ্ঠার স্বার্থে কোনো রাজনৈতিক দলকে নিষিদ্ধ করা উচিত নয়। চিঠির অন্যান্য সুপারিশগুলোর মধ্যে আছে সেনা এবং গোয়েন্দা বাহিনীর জবাবদিহিতা নিশ্চিত করা, র্যাব বিলুপ্ত করা, ডিজিএফআই এর ক্ষমতা সীমিত করা, গুমের অপরাধকে আইনে সংজ্ঞায়িত করা, জাতীয় মানবাধিকার কমিশনকে স্বাধীন করা, দমনমূলক আইন বাতিল করা, সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করা, রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত মামলা প্রত্যাহার করা, সুশীল সমাজ এবং এনজিওর স্বাধীনতা নিশ্চিত করা, রোহিঙ্গাদের জোরপূর্বক প্রত্যাবাসন বন্ধ করা এবং আন্তর্জাতিক অপরাধ আদালতের সঙ্গে সহযোগিতা বাড়ানো। তারা আরও সতর্ক করেছে যে নির্বিচারে গ্রেপ্তার এবং আটক অবিলম্বে বন্ধ করতে হবে। বিশেষ করে যেসব মামলা রাজনৈতিক উদ্দেশ্যে করা হয়েছে সেগুলো প্রত্যাহার করতে হবে। সেরকম একটি মামলার শিকার আমি নিজেও। রোহিঙ্গা ইস্যুতেও উদ্বেগ জানিয়ে বলা হয়েছে মিয়ানমারে এখন প্রত্যাবর্তনের পরিবেশ নেই, তাই তাদের জোর করে ফেরত পাঠানো মানবাধিকারের পরিপন্থী। চিঠির শেষাংশে বলা হয়েছে বাংলাদেশে মানবাধিকার সুরক্ষার পরিধি বাড়াতে হবে এবং এমন প্রতিষ্ঠান গড়ে তুলতে হবে যা ভবিষ্যতে কর্তৃত্ববাদী শাসনের পুনরাবৃত্তি ঠেকাতে সক্ষম হয়। এটাই এখন ডক্টর ইউনূসের সামনে সবচেয়ে বড় সংকেত, কারণ ডক্টর ইউনূস নিজে এখন সবচেয়ে বড় স্বৈরাচারী হয়ে উঠেছেন। যারা তাকে অস্ত্র, অর্থ এবং কূটনৈতিক আশ্রয়ে ক্ষমতায় বসিয়েছিল তারাই এখন তাকে নির্দেশ দিচ্ছে স্বৈরাচারী কর্মকাণ্ড বন্ধ করো এবং আওয়ামী লীগকে রাজনীতিতে ফিরিয়ে আনো বা আওয়ামী লীগকে রাজনীতি করতে দাও। এবং যদি তিনি তার না শোনেন তবে তারা তাকে সরানোর জন্য আরো কঠোর পদক্ষেপ নিতে দ্বিধা করবেন। ঢাকা শহরের অন্তত 11টি স্থান থেকে আওয়ামী লীগ এবং এর অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা আবারও ঝটিকা মিছিল বের করে ইউনূস সরকার এবং তার আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে একরকম কাঁপিয়ে দিয়েছে। বিশেষভাবে এমন একটা সময়ে যখন গত 24শে সেপ্টেম্বর আওয়ামী লীগ যখন ঢাকা শহরের বিভিন্ন স্থান থেকে মিছিল বের করে একটা কেন্দ্রে জড়ো হওয়ার দিকে প্রায় অগ্রসর হয়ে যাচ্ছিল এবং যেটাকে সরকারের বিভিন্ন গোয়েন্দা সংস্থার তরফে আওয়ামী লীগের ঢাকা দখল করে নেওয়ার প্রধান এবং প্রথম একটা সফল উদ্যোগ হয়ে পড়তে যাচ্ছিল বলে অভিহিত করা হচ্ছে, যেখানে প্রায় লাখখানেক লোকের তারা সমাবেশ ঘটিয়ে ফেলার পরিকল্পনা নাকি করেছিল। ওই দিনে মানে 24শে সেপ্টেম্বর যখন আওয়ামী লীগের অন্তত 244 জনকে পুলিশ গ্রেফতার করে ফেলে একটা মিছিল সংগঠনের জায়গা থেকেই, ফার্মগেট থেকে পুলিশ এবং সেনাবাহিনী মিলে, এবং সেই 244 জনকে জিজ্ঞাসাবাদ করে হেফাজতে নিয়ে নানা রকম প্রশ্নের মাধ্যমে যখন পুলিশ এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ভাবছিল যে তারা হয়তো আওয়ামী লীগ এবং এর অঙ্গ সংগঠনের মিছিল
সাজানোর এবং মিছিল রাজপথে নামিয়ে ফেলার যে নেটওয়ার্ক সেটা একরকমের ভেঙে দিতে সক্ষম হয়েছে, তখন এই সপ্তাহ তিনেকের মাথায় আওয়ামী লীগ আবারও ঢাকা শহরের বিভিন্ন জায়গায় একত্রে নানা সময়ে দিনের নানা ভাগে দিনে দুপুরে প্রকাশ্যে যানজটের মধ্যে জনসমাগমের মধ্যে মিছিল বের করে নিয়ে আসে এবং এর ফলে স্বাভাবিকভাবেই আবারও ইউনূস সরকার এবং তার আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী একরকম নড়ে চড়ে বসেছে। দেখেন, আওয়ামী লীগ যেই জায়গাগুলোতে মিছিল করেছে সেই জায়গাগুলোর কথা যদি একটু বিবেচনা করি, কুর্মিটোলা জেনারেল হাসপাতালের উল্টো পাশ থেকে মিছিল হয়েছে, শনির আখড়া এলাকায় মিছিল হয়েছে, ওয়াডির জয়কালী মন্দির এলাকায় মিছিল হয়েছে, এছাড়া ধানমন্ডির আবাহনী মাঠের কর্নার, তেজগাঁও শিল্পাঞ্চলের মিছিল, 7 রাস্তা মোড়, এলিফ্যান্ট রোড, বাটা সিগন্যাল, উত্তরা 3 নম্বর সেক্টর, আগারগাঁও বেতার ভবন কিংবা রমনার মৎস্য ভবন এলাকার মিছিলগুলোর কথা সংবাদ মাধ্যমে রিপোর্টেড হতে দেখা যাচ্ছে। মতিঝিলের দিলকুশাতেও একটা মিছিলের কথা আমি পত্রিকায় দেখছি। তো এই অবস্থায় অন্তত 11টা স্পটে মিছিল হয়েছে বলে সংবাদ মাধ্যমগুলো খবর দিচ্ছে। তবে আওয়ামী লীগের ফেসবুক পেজে বলা হচ্ছে যে অন্তত রাজধানীর 35টি স্পটে একসাথে মিছিল করেছে এবং জয় বাংলা স্লোগানে রাজপথ প্রকম্পিত করেছে আওয়ামী লীগের নেতাকর্মীরা। ফেসবুক পেজ, সামাজিক যোগাযোগ মাধ্যম এগুলো দেখলে আরেকটা জিনিস আমার কাছে খুব তাৎপর্যপূর্ণ মনে হয়েছে যে আওয়ামী লীগ একরকম যখন 6টি মানবাধিকার সংগঠন একসাথে চিঠি লিখে ইউনূস সরকারকে বলেছে যে তারা মনে করে ইউনূস সরকার যে সন্ত্রাস বিরোধী আইনের আওতায় আওয়ামী লীগ এবং তার অঙ্গ সংগঠনগুলোর কার্যক্রম নিষিদ্ধ করে দিয়েছে, এই কার্যক্রম নিষিদ্ধ করার পদক্ষেপকে তারা মানবাধিকার বিরোধী কার্যক্রম মনে করে। তারা মনে করে এই কার্যক্রমের নিষেধাজ্ঞা তুলে নেওয়া উচিত। এছাড়া মানবাধিকার সংগঠনগুলো এই যে স্পষ্টতই সিভিকাস, কমিটি টু প্রোটেক্ট জার্নালিস্ট, ফর্টিফাই রাইটস, হিউম্যান রাইটস ওয়াচ, রবার্ট এফ কেনেডি হিউম্যান রাইটস টেক গ্লোবাল ইনস্টিটিউটের মতো মানবাধিকার সংগঠনগুলো যে ইউনূস সরকারকে পরিষ্কার করে চিঠি লিখে বলছে যে একরকম যেমন কার্যক্রমে নিষেধাজ্ঞা আওয়ামী লীগের তুলে নেওয়া উচিত, তেমনি তারা মনে করে এই যে সন্ত্রাস বিরোধী আইন সহ যে কোনো মামলা দিয়ে আওয়ামী লীগ সহ তার অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের ওপর যেভাবে চলমান নির্বিচার গ্রেফতার ও আটক চলছে সেটা অবিলম্বে বন্ধ করতে হবে। এছাড়া এই মানবাধিকার সংগঠনগুলো আন্তর্জাতিকভাবে সুপরিচিত, খ্যাতিমান এই মানবাধিকার সংগঠনগুলো বলেছে যে আওয়ামী লীগের নেতাকর্মীদের বিরুদ্ধে দায়ের করা যেসব মামলা রয়েছে সেগুলোর ক্ষেত্রেও গ্রহণযোগ্য তথ্য প্রমাণের ঘাটতি রয়েছে এবং সেগুলো রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত, কাজেই সেগুলো তুলে নিতে হবে। এছাড়া দেখেন, হিউম্যান রাইটস ওয়াচ কিন্তু এর আগের সপ্তাহেও এক দফা তার ওয়েবসাইটে বিবৃতি দিয়ে বলেছে যে যে ধরনের মানবাধিকার লঙ্ঘনের ঘটনা ঘটছে আওয়ামী লীগের এবং আওয়ামী লীগের অঙ্গ সংগঠনের নেতাকর্মী, সাংবাদিক, শিল্পী, বুদ্ধিজীবীদের ক্ষেত্রে ইউনূস সরকারকে সেটা বন্ধ করতে হবে। জাতিসংঘের মানবাধিকার কমিশনের দফতরকে এদিকে নজর দিতে হবে যে কি করে বাংলাদেশে এ ধরনের মানবাধিকার লঙ্ঘনের ঘটনা ঘটতে পারে। এবং হিউম্যান রাইটস ওয়াচ পরিষ্কার করে বলেছে যে আওয়ামী লীগের নির্বাচনে অংশগ্রহণও নিশ্চিত করতে হবে, কারণ রাজনীতিতে নিষিদ্ধ করে নির্বাচন থেকে দূরে রাখাকে তারা মানবাধিকার বিরোধী তৎপরতা বলে মনে করে। দেখেন, এসব চাপের মধ্যে আওয়ামী লীগ যখন আবারও মিছিল নিয়ে রাজপথে বেরিয়ে এলো তখন আওয়ামী লীগের ফেসবুক পেজে গেলে যেটা খুব তাৎপর্যপূর্ণ বলে আমার মনে হয়েছে সেটা হচ্ছে যে দলটি এই এত প্রতিকূলতার মধ্যেও যে সংগঠিত হয়ে চলেছে তার প্রমাণ মেলে এই মিছিলগুলোতে। শুধু মিছিল বের করেছে বলে নয়, দলটি রীতিমতো চিহ্নিত করছে এখন যে কোন মিছিলটি কোন সংগঠন বের করেছে, মানে কোন এলাকায় স্বেচ্ছাসেবক লীগ বের করেছে, কোন এলাকায় ছাত্রলীগ বের করেছে। শুধু তাই নয়, আসন ভিত্তিক মিছিলের আয়োজন করছে রাজধানীতে আওয়ামী লীগ এবং এর অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
তো দর্শক, আশা করি সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখেছেন। তো ভিডিওটি দেখে কি জানলেন বুঝলেন আপনার গুরুত্বপূর্ণ মতামত আমাদের কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। পারলে ভিডিওটি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন। দর্শক, এরকম প্রতিনিয়ত আপডেট খবর পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। দর্শক, থাকছে আজকের মতো এ পর্যন্ত, দেখা হবে নতুন একটা ভিডিওতে।